রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই নোটটা একটু দেখে নাও। প্রথম পয়েন্টে আছে আরবিআই ইজ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য কান্ট্রি। এটা হলো দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। নেক্সট, আরবিআই ওয়াজ এস্টাবলিশড ইন 1935, 1935 সালে এটি প্রতিষ্ঠা হয়। উইথ দ্য প্রভিশন অফ আরবিআই অ্যাক্ট 1934, 1934 সালের আরবিআই অ্যাক্ট দ্বারা। টিল 1949, 1949 সাল পর্যন্ত আরবিআই ওয়াজ প্রাইভেটলি ওন্ড, আরবিআই বেসরকারের হাতে ছিল। অ্যান্ড ওয়াজ ন্যাশনালাইজড ইন 1949, এবং এটি জাতীয়করণ হয় 1949, 1949 সালে। সিন্স দেন, তখন থেকে আরবিআই ইজ ফুললি ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তখন থেকে আরবিআই কিন্তু পুরোপুরি ভারত সরকারের অধীন। এই যে কটা তথ্য, এটা কিন্তু অলরেডি তোমরা ব্যাংকিং অফ হিস্ট্রি এই নোটে পড়েছ। তো এই তথ্য কটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন 1935 ডেটটা, নেক্সট হচ্ছে 1934 অ্যাক্টের আন্ডারে তৈরি, এবং 1949 সালে ন্যাশনালাইজেশন হয়। এবার আসছে রোল অফ আরবিআই। আরবিআই এর ফাংশনগুলো কি কি? আরবিআই এর ফাংশনগুলো এখানে লক্ষ্য রাখবে যে সেকেন্ড লাইনে এটা এখান থেকে শুরু, যে ওভারসিইং থেকে মনিটারি পলিসি, ইস্যুইং কারেন্সি, ম্যানেজিং ফরেন এক্সচেঞ্জ, ওয়ার্কিং অ্যাজ এ ব্যাঙ্ক অফ গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজ ব্যাংকার অফ শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কস। এই ফাংশনগুলো আরবিআই এর মূলত। এছাড়া এর মধ্যে মূল যে ফাংশন সেটা হচ্ছে মনিটারি পলিসি, কিন্তু মূল ফাংশন ওটাই আমাদের সব থেকে বেশি বোঝার জিনিস আছে। এখন এই যে ফাংশনগুলো বলা হলো, এই ফাংশনগুলো থেকে একটা সরাসরি প্রশ্ন দেই যে আরবিআই এর নিম্নলিখিত ফাংশনগুলির মধ্যে কোনটি নয়, বা নিম্নলিখিত ফাংশনগুলোর মধ্যে কোনটি আরবিআই নয়। সেক্ষেত্রে এই পয়েন্টগুলো থাকলে হবে, এর বাইরে যদি থাকে সেটা কিন্তু হবে না, তাই এটা অবশ্যই মনে রাখতে হবে। এই প্রতিটি ফাংশনগুলো আলাদা পয়েন্টও এখানে এক্সপ্লেন করা আছে, এটা অবশ্যই দেখতে হবে। ফার্স্ট হচ্ছে কারেন্সি ইস্যু। কারেন্সি ইস্যুটা একটু দেখো, যে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইজ দ্য অনলি অথরিটি হুইজ অথরাইজ টু ইস্যু কারেন্সি ইন ইন্ডিয়া, যাকে ভারতের মধ্যে কারেন্সি ইস্যু করার অথরিটি দেওয়া আছে, অথরাইজ করা আছে। কারেন্সি বলতে এখানে মূলত নোটকে বোঝানো হয়েছে। নেক্সট লাইন, হোয়াইল কয়েন্স আর মিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে ফাইন্যান্স মিনিস্ট্রি করে। তো এখান থেকে জানা গেল যে নোট যেগুলো সেগুলো করে আরবিআই, এবং যেগুলো কয়েন সেটা করে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ফাইন্যান্স মিনিস্ট্রি। কমা দিয়ে লেখা আছে এখানে, দেখো, আরবিআই ওয়ার্কস অ্যাজ এজেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্ট হিসেবে কাজ করে। কিসের জন্য? ফর ডিস্ট্রিবিউটিং অ্যান্ড হ্যান্ডলিং অফ কয়েন্স। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ফাইন্যান্স মিনিস্ট্রি কয়েনগুলো তৈরি করলেও তারা কিন্তু সেটা বাজারে ছাড়ে না, বা তার ম্যানেজিং বা হ্যান্ডলিং কিছু করে না, সেটা আরবিআইকেই করতে হয় অ্যাজ এ এজেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1 টাকা কয়েন সম্বন্ধে একটু জানার আছে, যে ব্র্যাকেটে লেখা আছে 1 টাকা কয়েন বলতে কি বোঝায়, যে এটা মিনস বোথ মেটাল অ্যান্ড পেপার কারেন্সি, দুটোকেই কিন্তু বোঝাচ্ছে। যে এটা 1 টাকার যে কয়েন, যেটা মেটালিক কয়েন সেটা, এবং যে 1 টাকার যে নোট হয়, সেই নোট দুটোকেই কিন্তু 1 টাকা রুপি যে 1 কয়েন বলতে দুটোকেই বোঝাচ্ছে। তা এখন কয়েনগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং নোটগুলো আরবিআই করলেও 1 টাকার ক্ষেত্রে ব্যতিক্রম মনে রাখতে হবে। 1 টাকা কয়েন তো অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে সব কয়েনের মতো, কিন্তু নোটও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই করে। অর্থাৎ আরবিআই সমস্ত নোটই ছাপায়, শুধুমাত্র 1 টাকার নোট ছাড়া। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন থাকে যে 1 টাকার নোটে কার সই থাকে। নর্মালি সমস্ত নোটে আরবিআই যে গভর্নর তার সই থাকে, কিন্তু 1 টাকার নোটে আরবিআই এর গভর্নর সই থাকে না, তার কারণ আরবিআই কিন্তু 1 টাকার নোট তৈরি করে না। তাহলে আরবিআই নোটে কার সই থাকে? ফাইন্যান্স মিনিস্ট্রি যেহেতু করে, ফাইন্যান্স সেক্রেটারির সই থাকে, এটা কিন্তু অবশ্যই মনে রাখা দরকার। এখানে আচ্ছা, এখানে আরেকটা লাইন ছিল যে মিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই জায়গাটা মিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই 1 টাকার এটা কয়েনের কথা বলছে নোট সহ, কিন্তু আরবিআই কি করে? তার ডিস্ট্রিবিউশনটা করে, মানে হ্যান্ডলিং, ম্যানেজিং, ডিস্ট্রিবিউশন, এই কাজগুলো আরবিআই করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাপালেও।
আর ব্র্যাকেটে যেটা লেখা আছে যে গভর্নমেন্ট ইজ এন্টাইটেল টু পাবলিশ কয়েন আপ টু ₹1,000, অর্থাৎ 1,000 টাকা পর্যন্ত কয়েন সে তৈরি করতে পারে, এবং আরবিআই ক্যান ইস্যু ব্যাঙ্ক নোটস আপ টু ₹10,000, 10,000 টাকা পর্যন্ত নোট কিন্তু ছাপাতে পারে, এক্সেপ্ট ₹1 এখানে বলা আছে। 1 টাকার নোট যেহেতু ওটা ফাইন্যান্স মিনিস্ট্রি বা ভারত সরকার করবে। তাহলে এখান থেকে জানা গেল যে কত টাকার কয়েন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করতে পারে, 1,000 টাকা পর্যন্ত অ্যালাউ আছে, এবং কত টাকার নোট আরবিআই ছাপাতে পারে, 10,000 টাকা পর্যন্ত আরবিআই নোট কিন্তু এই মুহূর্তে অ্যালাউড আছে ছাপাতে পারে। নেক্সট প্যারায় কারেন্সি ইস্যুর আন্ডারে নেক্সট প্যারাতে দুটো তথ্য আছে। 1 নম্বর হচ্ছে যে কাউন্টারফিটিং of currency. RBI also works to prevent counterfeiting of currency by regularly upgrading security features. কাউন্টারফিটিং অফ কারেন্সি বলতে নোটগুলো যাতে জাল করতে না পারে, নকল করতে না পারে, তার জন্য কি করে রেগুলারলি আপগ্রেডিং করে সিকিউরিটি ফিচার্স, সিকিউরিটি ফিচার্সটাকে রেগুলার করে চেঞ্জ করতে থাকে, যাতে ওরা পুরনো একটা ফিক্সড স্ট্রাকচার জেনে নিয়ে নকল করতে না পারে। আর নেক্সট তথ্য হচ্ছে আরবিআই প্রিন্টস কারেন্সি at its 4 কারেন্সি ফ্যাসিলিটিস, দেওয়াস, নাসিক, মাইশোর অ্যান্ড হায়দ্রাবাদ। এই 4টা হচ্ছে কারেন্সি নোট ছাপানোর কেন্দ্র। এই 4টা কেন্দ্র অবশ্যই মনে রাখতে হবে, দেওয়াস, নাসিক, মাইশোর অ্যান্ড হচ্ছে হায়দ্রাবাদ। আর আরবিআই অথরাইজ টু ইস্যু নোটস, এটা এর আগে ব্র্যাকেটে বলা হলো যে এটা 10,000 টাকা পর্যন্ত কিন্তু সে করতে পারে। নেক্সট হচ্ছে ব্যাংকার টু গভর্নমেন্ট। এটাও একটা আরবিআইয়ের কাজ, যে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। এটা শুধু পয়েন্টটা জানলেই হবে যে সরকারের ব্যাংক হিসেবে কে কাজ করে, আরবিআই, ব্যাস। নেক্সট হচ্ছে সুপারভাইজার অফ ব্যাংকস। আদার ব্যাংকগুলোর ক্ষেত্রে তাদের সুপারভাইজার হিসেবে কাজ করে, তাদেরকে রেগুলেট করা, কন্ট্রোল করা, বিভিন্ন নিয়ম নীতি বলা ইত্যাদি। তা শুধু পয়েন্টটা পড়লেই হবে যে সুপারভাইজার অফ ব্যাংক, এই দুটো শুধু পয়েন্ট পড়লেই হবে, লাইনগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। নেক্সট হচ্ছে ম্যানেজ কান্ট্রিজ ফরেন এক্সচেঞ্জ। বৈদেশিক মুদ্রা ম্যানেজের বিষয়টা কিন্তু আরবিআই করে, শুধু ওটা জানলেই হবে। এছাড়া আরও একটা নোটস এর পরে তোমরা পড়বে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেক্স রিজার্ভ বলা হয়, তো সেটা তখন তার সম্বন্ধে ডিটেলস জানবে। বৈদেশিক মুদ্রা সঞ্চয় কেন করতে হয়, তার কম্পোনেন্ট কি কি, এগুলো তখন জানবে। নেক্সট হচ্ছে কন্ট্রোলার অফ ক্রেডিট টু রেগুলেট মানি সাপ্লাই। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এর মধ্যে বোঝার পার্ট, যে কন্ট্রোলার অফ ক্রেডিট টু রেগুলেট মানি সাপ্লাই। মানি সাপ্লাই বলতে এখানে মূলত বাজারে টাকা সাপ্লাইয়ের কথা বলা হয়েছে, তো ওইটা রেগুলেট করে। কিভাবে রেগুলেট করে, এর বিভিন্ন টুলস আছে। এখানে একদম লাস্ট লাইন যেটা, মেজার্স অ্যাডপ্টেড বাই আরবিআই can broadly be categorized as quantitative and qualitative. এই দুরকম যে টুলসগুলো আছে, দুরকম টুলসে ভাগ করা যেতে পারে। যে মেজার্স অ্যাডপ্টেড বাই আরবিআই, যে মেজার্সগুলো নিয়েছে, ক্যান ব্রডলি বি ক্যাটেগরাইজড অ্যাজ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ টুলস। তো এই কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ টুলস এর মধ্যে মূল পার্থক্য কোথায়? এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে কোয়ান্টিটেটিভ টুলসের যে প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। এটা একটা সেক্টরের ক্ষেত্রে, একটা বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হলো, অন্যটা করা হলো, এটা নয়। কিন্তু কোয়ালিটেটিভ টুলস, যেটা কোয়ালিটেটিভ টুলস কিন্তু ডিসক্রিমিনেটরি নেচার বলা হয়, যে ওটা সব ক্ষেত্রে প্রয়োগ করা হয় না। ওটা দু একটা এক্সাম্পল সব শেষে আছে, সেটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা প্রথমে কোয়ান্টিটেটিভ টুলসটা একটু দেখে নেব। কোয়ান্টিটেটিভ টুলসের আন্ডার যে প্যারামিটার, এগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু লাইন বাই লাইন মুখস্থের থেকে বোঝাটাই আসল, বুঝতে হবে। এবং এখানে কনসেপচুয়াল প্রশ্ন হয়, প্রশ্ন অপশন বা স্টেটমেন্ট দেখে ভালো করে বুঝে অ্যান্সার করতে হবে। এটা একদমই মুখস্থ বিদ্যা নয়। এর উপর, এই প্যারামিটারগুলোর উপর একটা আলাদা আরও একটা ছোট ভিডিও তৈরি করে আমি সামারি করে দিয়ে দেবো। আচ্ছা, তো কোয়ান্টিটেটিভ টুলসের মধ্যে যে প্যারামিটারগুলো আছে তার মধ্যে প্রথমেই এখানে আছে সিআরআর। এর ফুল ফর্ম ক্যাশ রিজার্ভ রেশিও। এক কথায় বলতে গেলে সিআরআরটা কি, যে টাকাগুলো ব্যাংকে ডিপোজিট হয় তার একটা অংশ ব্যাংকগুলোকে
আরবিআই জমা রাখতে হয়। এটাই হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এটা একটা অনুপাত, কার সাপেক্ষে অনুপাত? টোটাল যে ডিপোজিট হয়। টোটাল ডিপোজিট বলতে ডিপোজিট সাধারণত দুই রকম হয়, একটা সেভিংস অ্যাকাউন্টে হয় এবং একটা ফিক্সড আকারে হয়, ফিক্সড ডিপোজিট। সেভিংস অ্যাকাউন্টটাকে ডিমান্ড ডিপোজিট বলা হয়, কেননা তার উপর সবসময় ডিমান্ড হয়, কারেন্সি সিস্টেম এটা একটু বলা হয়েছিল। এবং ফিক্সড ডিপোজিটকে বলা হয় টাইম ডিপোজিট। তো যেটা কাস্টমারের ক্ষেত্রে ডিপোজিট, সেটা ব্যাংকের ক্ষেত্রে লায়াবিলিটিস। তো ব্যাংকের ক্ষেত্রে টোটাল এভাবে বলা যেতে পারে যে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস এর শর্ট ফর্ম করলে দাঁড়ায় এনডিটিএল। তো এনডিটিএল এটা প্রত্যেকবার এত বড় টার্ম, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, এটা বলার না বলে এনডিটিএলটা যদি একটু মনে রাখতে পারো বা মনে রাখা যায় তাহলে খুব সুবিধা হয়। তাহলে এনডিটিএল এর বললে সুবিধা আছে। তাহলে সিআরআর কি? এনডিটিএল এর যে অংশটা আরবিআইতে রাখতে হয় সেটা সিআরআর, এবং এনডিটিএল এর যে অংশটা ব্যাংকে নিজের কাছে রাখতে হয় সেটাকে এসএলআর বলা হয়, যেটা পরে আসছি। তো সিআরআর এবং এসএলআর এই রেটগুলো যে কখন কত টাকা রাখা হবে এটা আরবিআই ঠিক করে, এবং আরবিআই বায়ো মান্থলি, তার 2 মাস অন্তর একটা রিপোর্ট পেশ করে, সেখানে তারা সিচুয়েশনের উপর নির্ভর করে রেটগুলো চেঞ্জ করতে পারে। বর্তমানে সিআরআর 4 টাকার কাছাকাছি আছে, একদম পুরো 4 টাকা নয়। তো আমরা বোঝানোর সুবিধার্থে রাউন্ড ফিগার ধরে নেব, সিআরআর 4 টাকা এবং এসএলআর হচ্ছে 20 টাকা, যেটা কিন্তু ভেরিয়েশন হয়, চেঞ্জ হয় 2 মাস অন্তর, চেঞ্জ হতে পারে নাও পারে। তো সিআরআর বলতে এখানে যেটা লেখা আছে একবার দেখে নাও। দ্য রেশিও স্পেসিফাইজ মিনিমাম ফ্র্যাকশন, একটা অনুপাত যেটা স্পেসিফাই করে একটা মিনিমাম অংশ অফ টোটাল ডিপোজিটস অফ দ্য কাস্টমার, যেটাকে আমরা এনডিটিএল বললাম। এনডিটিএল বলতে ব্যাংকের টোটাল যে টাকা, সেটাই আর কি, টোটাল যে সব ডিপোজিট। হুইচ কমার্শিয়াল ব্যাংকস হ্যাভ টু হোল্ড অ্যাজ রিজার্ভস, যেটা কমার্শিয়াল ব্যাংক কি করে, রিজার্ভ করে। কিভাবে? আইদার ইন ক্যাশে অথবা ডিপোজিটস। ডিপোজিটস বলতে সেটা ক্যাশ ছাড়াও বিভিন্নভাবে ডিপোজিট, গোল্ড, সোনাতে হতে পারে, বিভিন্নভাবে হয়। সেগুলোতে কোথায় ডিপোজিট করে? সেন্ট্রাল ব্যাংকে, এটা খেয়াল রাখতে হবে। এখন আরবিআইকে এম্পাওয়ার্ড করা আছে টু ভ্যারি সিআরআর। সিআরআর রেটটা আরবিআই যা খুশি করতে পারে না, একটা রেঞ্জ অ্যালাউ করা আছে 15% থেকে 3%, 15 to 3 এর মধ্যে এটা ভ্যারি করতে পারে। বর্তমানে 4-এর কাছাকাছি আছে, সেটা বাড়াতে পারে, কমাতে পারে। এই বাড়ানো কমানোটা কেন করা হয় এবং এর ইফেক্টিভ কি, প্রভাব কি মানি সাপ্লাইয়ের উপরে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানি সাপ্লাইয়ের উপরে, মানে বাজারে টাকা বেশি না কম থাকলেও তার উপর কিন্তু জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। বাজারে টাকা বেশি বলতে এটা সাধারণ মানুষের কাছে টাকাকেই বোঝাচ্ছে। সাধারণ মানুষের কাছে টাকা যদি বেশি থাকে তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ইনফ্লেশন হয়। তা মূল্য বৃদ্ধি অনেক সময় ক্ষতি করে বিভিন্নভাবে। এখন ইনফ্লেশন কমানো বাড়ানোর ক্ষেত্রে এই প্যারামিটারগুলো খুবই সম্পর্ক আছে। এটা এই সংক্রান্ত প্রশ্ন থাকে, এটাকে বুঝতে হবে। এটা এক্সপ্লেনেশন নিচে কিছু দেওয়া আছে, একটু দেখার চেষ্টা করো। যে ইম্প্যাক্ট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, আচ্ছা, সিআরআর ইম্প্যাক্ট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, কমলে কী হবে, বাড়লে কী হবে। তার আগে আমরা এসএলআরটা একটু বলে নিই, তাহলে দুটো একসাথে বাড়া কমা দিয়ে বলতে সুবিধা হবে। এসএলআর হচ্ছে যে ডিপোজিটগুলো হয়, সেভিংস বা ফিক্স, এক কথায় এনডিটিএল। এনডিটিএলের যে অংশটা ব্যাংকে নিজের কাছেই আলাদা করে রেখে দিতে হয়, সেটাতে সে আর ব্যতিক্রম প্রভিশন ছাড়া সে হাত দিতে পারে না। এবং সে যদি নিজের কাছে রাখলো বলে যখন খুশি ভাঙিয়ে নিল, তার যদি আরবিআই নজরে আসে একটা বড় ফাইন হয় আর কি, একটা ফাইন হয় কিছু পরিমাণ। তো এখানে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে যে দ্য শেয়ার অফ নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, এক কথা এনডিটিএল এর যে অংশটা, দ্যাট ব্যাংকস মাস্ট মেনটেন ইন সেফ অ্যান্ড লিকুইড অ্যাসেট, মানে ব্যাংক অ্যাসেট হিসেবে নিজেদের ব্যাংকেই জমা রাখে। এখন কি হিসেবে রাখতে পারে? সাচার, যেমন লেখা আছে গভর্নমেন্ট সিকিউরিটি, মানে ওই পরিমাণ টাকা দিয়ে, ওই টাকা দিয়ে আরবিআইয়ের কাছ থেকে কিছু সিকিউরিটি, মানে টাকা জমা রেখে এক কথা সিকিউরিটি যদি কারোর না জানা থাকে, আমরা সহজ ভাষায় বলতে পারি যে আমরা টাকা জমা রাখলাম, বিনিময়তে আমাকে একটা বন্ড পেপার, চুক্তি পেপার দেওয়া হলো, সেটাই সিকিউরিটি। তো এই নিয়ে ডিসকাশন পরে হবে। গভর্নমেন্ট সিকিউরিটি এই সংক্রান্ত নোটস এর পরেও আছে। তো গভর্নমেন্ট সিকিউরিটি কিনে সেটা রাখতে পারে, ক্যাশ নগদে রাখতে পারে, অ্যান্ড গোল্ড, সোনা কিনেও রাখতে পারে এসএলআর হিসেবে, এবং সেটা সে ভাঙাতে পারে না। একমাত্র এমএসএফ বলে একটা
আছে, পরবর্তীতে আসবে, সেখানে ভাঙাতে পারে 1%। তো কারেন্ট এসএলআর এখানে বলা আছে, কিন্তু কারেন্ট এসএলআর জেনে লাভ নেই, এটা বাই মান্থলি চেঞ্জ হতেই থাকে। আমরা রাউন্ড ফিগারে বোঝানোর সুবিধার্থে বলে নিই যে 20%। অর্থাৎ তাহলে যেটা দাঁড়ালো, 100 টাকা যদি কেউ জমা রাখে ব্যাংকে, তাহলে সেখান থেকে 4 টাকা আরবিআইকে জমা করতে হয়, সেটা অ্যাজ এ সিআরআর, আর 20 টাকা নিজের কাছে রাখতে হয় অ্যাজ এ এসএলআর। তাহলে 20 আর 4 চলে গেল 24, পড়ে থাকলো 76 টাকায়। 76 টাকা ব্যাংক তখন লোন দিয়ে সেখান থেকে ইন্টারেস্ট এইভাবে একটা ইনকাম করতে পারে। এবার সিআরআর নয়, শুধু সিআরআর এবং এসএলআর ইম্প্যাক্ট অফ ইনক্রিজিং একসাথে আমরা বলবো। এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা নিজেই পড়বে, আশা করছি বুঝতে পারবে সিআরআর এসএলআর বাড়ালে কমালে কি হবে। তো যেটা আমরা এক্ষুনি বললাম যে 100 টাকা জমা রাখলে 4 টাকা আরবিআইতে জমা করলো, 20 টাকা নিজের কাছে রাখলো, তো 24 টাকা চলে গেল ব্যাংকের, এবং তার কাছে পড়ে থাকলো 76 টাকা। এবং সিআরআর যদি বাড়িয়ে দিই, 4 টাকার জায়গায় যদি 10 টাকা করে, এসএলআর যদি 20 টাকা যায় 30 টাকা করে, তাহলে কি হবে, ব্যাংকের হাতে টাকা আরও কম থাকবে। 76-এর জায়গায় আরও 10 এবং 6 16 কমে যাবে। যাই হোক, সেক্ষেত্রে হয়তো 60 টাকা হয়ে যাবে। তো হাতে টাকা কম থাকলে ব্যাংকের ইনকামের কিন্তু একটা সোর্স বা ইনকাম উপায় কমে যাবে, কেননা সে তখন লোন বেশি দিতে পারবে না, আর লোন না দিলে সে ইন্টারেস্ট পাবে কোথা থেকে। তখন ব্যাংকগুলো কি করতে পারে, ব্যাংকের হাতে টাকা কমে গেলে সেই টাকা দিয়ে যদি ও আগের মতো ইনকাম করতে চায়, সেক্ষেত্রে ওকে কিন্তু যে লোনগুলো দিচ্ছে তার জন্য যে সুদের হার সেটা বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ সিআরআর এসএলআর বাড়ালে ব্যাংকগুলো কিন্তু ইনকামটা একই রাখার জন্য সুদের হার বা লোনের উপর যে লোনগুলো দেই ব্যাংক, সুদের হার বাড়াতে কিন্তু বাধ্য হবে। সুদের হার বাড়ালে কি হবে, টাকাটা কিন্তু কস্টলি হয়ে যাবে, অনেকে লোন আর নিতে যাবে না, বা নিলেও বেশি সুদ দিতে হচ্ছে। ইনডাইরেক্টলি কিন্তু বাজারে মানি সাপ্লাইয়ের উপর একটা ইফেক্ট পড়বে, বেশি লোন নেবে না, বা টাকা দামি হয়ে গেলে কি হবে, জিনিসপত্রের দাম কিন্তু অবশ্যই কমে যাবে। একটা জিনিসের দাম বেশি দিতে হয় কখন, তখন আমরা বলতে পারি যে টাকার ভ্যালু কম, কিন্তু টাকার কস্টলি হয়ে গেলে জিনিসের দাম কমবে। এইভাবে ইনফ্লেশনের উপর সিআরআর এসএলআর বাড়ানো কমানোর একটা বড় প্রভাব আছে। তো ইনফ্লেশন যদি কমাতে হয় তাহলে কি করতে হবে, সিআরআর এবং এসএলআর বাড়াতে হবে, এটাই পরীক্ষায় দেয়। এবং ইনফ্লেশন বাড়াতে গেলে উল্টো, কিন্তু কমাতে গেলে ইনফ্লেশন তো বাড়াটা ঠিক নয়। ইনফ্লেশন যদিও ইনফ্লেশন কিছু ইকোনমিক গ্রোথের উপর সাথে সমানুপাতিক সম্পর্ক, ইনফ্লেশন কিছু হবে ইকোনমিক গ্রোথের, সেটা আলাদা বিষয়, কিন্তু নর্মালি বেশি ইনফ্লেশন হলে তার একটা নেগেটিভ প্রভাব আছে। অর্থাৎ ইকোনমিক কমানোর জন্যই সিআরআর এসএলআর কী করতে হবে সেটাই পরীক্ষায়, ইনফ্লেশন কমানোর জন্য সিআরআর এসএলআর কী করতে হবে সেটাই পরীক্ষায় বেশি থাকে। অর্থাৎ ইনফ্লেশন কমাতে গেলে সিআরআর এসএলআর কিন্তু বাড়াতে হবে। আরেকটা হচ্ছে ওএমও, ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনটা কি, যে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা বলা হলো যে এসএলআর এর গভর্নমেন্ট সিকিউরিটি কিনেও রাখতে পারে অ্যাজ এসএলআর। তো গভর্নমেন্ট সিকিউরিটি যে কেনা বেচার যে প্রক্রিয়া, সেটা সাধারণ মানুষও গভর্নমেন্ট সিকিউরিটি কিনতে পারে সরকারের কাছ থেকে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট না করে সরকারের কাছে টাকা জমা দিয়ে বিনিময়ে সিকিউরিটি নিতে পারে, একটা ম্যাচুরিটি শেষে সে একটা ইন্টারেস্ট সহ পাবে। যাই হোক, তো গভর্নমেন্ট সিকিউরিটি কেনা বেচার যে প্রক্রিয়া সেটাকেই কিন্তু বলা হয় ওপেন মার্কেট অপারেশন। তো ওপেন মার্কেট অপারেশন কি, যে ফার্স্ট লাইনে যেটা লেখা আছে যে অ্যাক্টিভিটি অফ বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটি, এইটুকু জানলেই হবে। এখন এখান থেকে একটা প্রশ্ন দেই যে কখন সিকিউরিটি সরকার বিক্রি করতে যাবে, আরবিআই সরকারের হয়ে তো আরবিআই বিক্রি করে, কেনা বেচা করে, ইস্যু করে ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু অ্যাজ এ এজেন্ট আরবিআই কিন্তু সেটা কেনা বেচা করে। তো কোন সিচুয়েশনে সিকিউরিটি আরবিআই বিক্রি করবে, কোন সিচুয়েশনে কিনে নেবে, এটা কিন্তু পরীক্ষায় থাকে। এখন বাজারে টাকা যদি বেশি থাকে তাহলে সেই টাকাগুলো অনেক সময় নেওয়ার প্রয়োজন পড়ে ইনফ্লেশন কমানোর জন্য। তো সেক্ষেত্রে সিকিউরিটি আরবিআই বিক্রি করবে, কেননা সে আরবিআই সিকিউরিটি বিনিময়ে টাকাগুলো নিয়ে নিল। আবার যদি টাকা এক্সেস যদি আবার নিয়ে আসার প্রয়োজন হয়, বাজারে টাকা যদি বাড়ানোর প্রয়োজন পড়ে, তখন যে সিকিউরিটিগুলো আরবিআই বিক্রি করেছিল সেগুলো কিনে নেবে, বিনিময়ে টাকাগুলো যারা সিকিউরিটি কিনেছিল তাদেরকে দিয়ে দিবে। এইভাবে কিন্তু একটা এখান থেকে প্রশ্ন দেই। তো সেকেন্ড লাইনে আরবিআই সেলস গভর্নমেন্ট, যেটা আরবিআই সেলস গভর্নমেন্ট, এই জায়গা থেকে একটু দেখতে হবে। আরবিআই সেলস গভর্নমেন্ট সিকিউরিটি দেয়ার বাই টেকিং অ্যাওয়ে এক্সেস লিকুইডিটি। এক্সেস লিকুইডিটি বলতে এখানে টাকার কথা বলা হয়েছে, লিকুইডিটির কনসেপ্টটা কারেন্সি সিস্টেমে বলা হয়েছিল। যাই হোক, তো এক্সেস টাকাগুলো নিয়ে নিল। সিমিলারলি একইভাবে
হোয়েন ইকোনমি নিডস মোর লিকুইডিটি, ইকোনমির যখন বেশি টাকা দরকার, ইকোনমি বলতে এখানে বাজারের কথা বলা হয়েছে, আরবিআই বাইজ গভর্নমেন্ট সিকিউরিটি, আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নেয় অ্যান্ড ইনফিউজেস মোর মানি সাপ্লাই টু দ্য মানি, ইকোনমিতে বেশি টাকা তখন চলে আসে। তো এই পর্যন্তই, এটা বাকিটুকু আর একটা পার্টে ভিডিও করে দেব।